হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। গতদিনে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমি যে সাব সেন্টার যেটা মান্থলি রিপোর্টিং ফরম্যাট, যেটা এনএম দিদিমণিরা স্পেশালি মোস্ট অফ দ্য পার্টগুলো করেন, সেখানে যে সিএইচও দিদিমণিদের নতুন পার্টটা অ্যাড হয়েছে তাই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। যাদের কনফিউশন আছে বা যদি আপনি শিওরও থাকেন তাও একবার দেখে নিন যে আপনি যেটা জানেন তার সাথে ম্যাচ করলো কিনা। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেখানে জানাতে পারেন। আজকে আরেকটা রিপোর্টিং ফরম্যাট, যেটা কিনা প্যালিয়েটিভ কেয়ার রিপোর্টিং ফরম্যাট, যেটা কিনা সিএইচও দিদিমণিরা ফিল করেন যে প্যালিয়েটিভ কেয়ার যে রিপোর্টিং ফরম্যাট আছে সেখানে কোথায় কি ডেটা বসবে। অনেকে বহুদিন ধরে ফিল আপ করে আসছেন কিন্তু এক্স্যাক্টটা জানেন না, কারো থেকে শুনে নিয়েছেন বা নিজের মতো করে জমা দেন, হয়তো সেইভাবে আইডেন্টিফাইড হয়নি, ব্লকে জমা দিচ্ছেন, ব্লক কম্পাইল করে পাঠিয়ে দিচ্ছে। নিজে ঠিক করে নিজেরটা ঠিক করছেন কি ভুল করছেন সেই নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে বলছি, আমি ডিস্ট্রিক্টের সাথে কথা বলে জেনেই এই ভিডিওটা করছি। আপনারা একটু দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রিপোর্ট করার সময় সেই প্রবলেমটা ফেস করতে হবে না। বাট এই ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু আগে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে NHSRC থেকে একটা পিপিটি শেয়ার করা হয়েছে, সেই পিপিটিটা আমি নিয়ে একটু ডিসকাশন করি। তাহলে অনেকের কিন্তু প্যালিয়েটিভ কেয়ার নিয়ে অনেক কনফিউশন আছে। প্যালিয়েটিভ কেয়ার যে টুল কিট, সে প্যালিয়েটিভ কেয়ার কাকে দেবেন, কোনটাকে প্যালিয়েটিভ কেয়ার বলছি, সেটা আমরা ওপিডিতে দিতে পারি কি পারি না, নাকি কমিউনিটিতে দিতে হবে, এই নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। তাই আমি আগে ওই পিপিটি ধরে ব্যাপারগুলো একটু ডিসকাশন করি, তারপরে যদি আজকে ভিডিওটা খুব বড় না হয়ে যায় তাহলে এই ভিডিওতেই আমি ফরম্যাটটা নিয়ে ডিসকাশন করব। আদারওয়াইজ নেক্সট দিন কিন্তু আমি ওই ফরম্যাটটা নিয়ে ডিসকাশন করব। দেখুন, NHSRC বললাম, NHSRC থেকে দেওয়া আমাদের যে ভিজিটগুলো হয়, এনকোয়াসের ভিজিটগুলো হয়, সেটা কিন্তু সব NHSRC কিন্তু কন্ডাক্ট করে। তাই আপনাদের যাদের সামনে এনকোয়াস ভিজিট আছে তারাও যদি এটা ভালো করে একটু দেখে নেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে রিগার্ডিং প্যালিয়েটিভ কেয়ার। এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিন্তু যদিও 7 প্যাকেজের মধ্যে এটা আসছে না, বাট তাও এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন করতে দেখা গেছে। দেখুন, এই হেলথের যে ডেফিনেশন সেটা সবাই মোটামুটি জানেন, কারণ আমরা এই হেলথের ডেফিনেশন পড়তে পড়তে কিন্তু রীতিমতো অভ্যস্ত হয়ে গেছে। অনেকে এখনও চোখ বন্ধ করে বলে দিতে পারেন হেলথ ইজ এ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফর্মিটি। মোটামুটি সবারই প্রায় মুখস্থ, সেটা আরেকবার করে বলে দিয়েছে। এবার কি বলেছে, ফোকাস অফ হেলথ কেয়ার, আমাদের হেলথ কেয়ারের ফোকাস কি হওয়ার কথা? ফোকাস হওয়ার কথা নট অনলি ডিজিজ, অলসো প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ সাফারিং। শুধুমাত্র ডিজিজ হলে আমরা টেক কেয়ার করবো, ব্যাপারটা যেন এমন না হয়। আমরা যেন প্রিভেনশনের উপরে জোর দিই, বা যদি কেউ সাফার করে কোনো কিছুতে সেটারও যাতে আমরা ট্রিটমেন্ট করি, সেটা কিন্তু আমাদের হেলথ কেয়ারের ফোকাস হওয়া উচিত। নেক্সট দেখুন কি বলছে, প্যালিয়েটিভ কেয়ারের ব্যাপারে গ্লোবাল ফ্যাক্টটা কি। এই গ্লোবাল ফ্যাক্টটা জানলে তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে আমাদের এই প্যালিয়েটিভ কেয়ারটা কতটা এসেনশিয়াল। কি বলেছে, প্যালিয়েটিভ কেয়ার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ পেশেন্টস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, দেয়ার ফ্যামিলিজ। এই যে প্যালিয়েটিভ কেয়ার, এটা কিন্তু কি করছে, পেশেন্ট এবং তাদের ফ্যামিলি মেম্বার সবারই কি করছে, কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করছে। যারা কিনা ফেসিং প্রবলেমস, যারা প্রবলেম ফেস করছে অ্যাসোসিয়েটেড উইথ লাইফ থ্রেটানিং ইলনেস, ওয়েদার ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। তাহলে আমাদের এই প্যালিয়েটিভ কেয়ার সেটা কি করছে, ইমপ্রুভ করছে কোয়ালিটি অফ লাইফের যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করছে। সেটা হতে পারে পেশেন্টের, হতে পারে ফ্যামিলি মেম্বারদের, বা দুজনেরই, যারা কিনা কোনো লাইফ থ্রেটানিং ইলনেস সাফার করছে। সেই লাইফ থ্রেটানিং ইলনেস হতে পারে ফিজিক্যাল, সাইকোসোশ্যাল অথবা স্পিরিচুয়াল, যেমনই হোক না কেন। সেটা শুধু সাইকোলজিক্যাল হলেও যদি এমন কোনো ইস্যু হয় যেটা লাইফ থ্রেটানিং ইলনেসে সাফার করছে এবং সেই সাফারিংসটা ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল এবং স্পিরিচুয়াল হয়, তাহলে তার এবং তার ফ্যামিলি মেম্বারদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করাটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। কি বলছে, ইচ ইয়ার এস্টিমেটেড 40 মিলিয়ন পিপল আর নিড অফ প্যালিয়েটিভ কেয়ার। তাহলে প্রত্যেক বছর 40 মিলিয়ন পিপলের কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের নিড থাকে। 78 of them
লিভ ইন লো অ্যান্ড মিডল ইকোনমিক কান্ট্রিজ। তার মধ্যে 75% কিন্তু লো এবং মিডল ইকোনমিক কান্ট্রিজে বসবাস করে। ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু ওয়ার্ল্ড ফ্যাক্ট, তাহলে 40 মিলিয়ন ইন ওয়ার্ল্ড, তার মধ্যে তার 78% কিন্তু তারা লো অথবা মিডল ইকোনমিক কান্ট্রিতে বসবাস করে। ওয়ার্ল্ড ওয়াইড অনলি অ্যাবাউট 14% পিপল হু নিড পলিটিভ কেয়ার কারেন্টলি রিসিভ ইট। তার মধ্যে কেবলমাত্র 40% পিপল কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ারের বেনিফিটটা পায়, কেয়ারটা নিতে পারে। কি বলছে, ওভারলি রেস্ট্রিকটিভ রেগুলেশনস ফর মরফিন অ্যান্ড আদার এসেন্সিয়াল কন্ট্রোল প্যালিয়েটিভ মেডিসিনস ডিনাই অ্যাক্সেস টু অ্যাডিকুয়েট পেইন রিলিফ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। কি বলছে, ওভারলি রেস্ট্রিকটিভ রেগুলেশনস ফর মরফিনের উপর রেস্ট্রিকটিভ রেগুলেশনস থাকে, অ্যান্ড আদার এসেন্সিয়াল কন্ট্রোলড যে প্যালিয়েটিভ কেয়ার মেডিসিনস, আদার যে প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন আছে সেখানেও একটা রেস্ট্রিকশনস থাকে বলে এই অ্যাডিকুয়েট পেইন রিলিফটা ওরা অ্যাক্সেস করতে পারে না, এবং প্যালিয়েটিভ যে কেয়ারটা প্রপার সেটা কিন্তু ওরা নিতে পারে না। Lack of training and awareness of palliative care among health professionals is a major barrier to improving access. আরেকটা কি বলেছে, এই যে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে অ্যাওয়ারনেসের অভাব এবং ট্রেনিংয়ের অভাব থাকে, ট্রেনিংটা ঠিক নেয় না, হেলথ কেয়ার যে প্রফেশনালস আছে তাদেরকে হয় প্রপার ট্রেনিং করা হয় না, তাদের মধ্যে প্রপার অ্যাওয়ারনেস জেনারেট হয় না বলেই কিন্তু এর যে অ্যাক্সেসটা সেটাও ইমপ্রুভ করা সম্ভব হয় না। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের অনেকের মধ্যে কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে অনেক মিসকনসেপশন আছে, ভুল জানে না, ভুলভাল কথা বলে, সেই জন্য তারা এই প্যালিয়েটিভ কেয়ার এক্স্যাক্টলি কাকে দেওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু নলেজ অনেক ডেফিসিট থাকে। গ্লোবাল নিড অফ প্যালিয়েটিভ কেয়ার উইল কন্টিনিউ টু গ্রো। এই যে গ্লোবাল নিড যে প্যালিয়েটিভ কেয়ারে সেটা কিন্তু আস্তে আস্তে আরও গ্রো করছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রাইজিং বার্ডেন অফ নন কমিউনিকেবল ডিজিজেস, অ্যাজ এ রেজাল্ট অফ দিস আস্তে আস্তে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা আরও বেড়ে যাচ্ছে। সেটা কাদের, স্পেশালি নন কমিউনিকেবল ডিজিজ যাদের, তাদের তো বার্ডেন বাড়ছেই, তার সাথে এজিং যে পপুলেশন, বয়স্ক পপুলেশন, তাদেরও বার্ডেন কিন্তু বেড়ে যাচ্ছে। আর্লি প্যালিয়েটিভ কেয়ার রিডিউসেস আননেসেসারি হসপিটাল অ্যাডমিশন। যদি আর্লি প্রথম থেকে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যায় তাহলে আননেসেসারি হসপিটাল অ্যাডমিশনটা কমবে, আর সাথে হেলথ সার্ভিস যে ইউজ সেটাও একটু কমবে। এবার হিস্ট্রি অফ প্যালিয়েটিভ কেয়ার ইন ইন্ডিয়া, এখানে বেশ কিছু কথা বলেছে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে, সেটা আমরা একটু অ্যাভয়েড করে যাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কি বলেছে, প্যালিয়েটিভ কেয়ার যে ইউনিট সেটা স্টার্ট হয়েছে কিন্তু 1980-তে, আর সিচুয়েটেড মোস্টলি ইন সাউথ, স্পেশালি কেরালাতে কিন্তু প্রথম প্যালিয়েটিভ কেয়ার ইউনিটটা স্টার্ট হয়েছে, এটা 1980-তে। আর কি এনপিপিসি যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু লঞ্চ হয়েছে কি 2012-তে লঞ্চ করেছে, এবং ন্যাশনাল যে হেলথ পলিসি সেটা 2017-তে লঞ্চ করেছে। অলসো রেকগনাইজেস প্যালিয়েটিভ কেয়ার অ্যাজ ইন্টিগ্রাল পার্ট অফ সিপিআইসি, যেটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, যেটা আমরা জানি তার ইন্টিগ্রাল পার্ট হিসেবে কিন্তু কি করা হয়েছে, যে এনপিপিসি যেটা প্রোগ্রাম, এনপিপিসি যেটা প্রোগ্রাম, এনপিপিসি প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ যে পলিসি সেই দুটোকে ইন্টিগ্রাল পার্ট হিসেবে কিন্তু ধরেছে। এই এনপিপিসিটা কি, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার। এই ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার 2012-তে লঞ্চ করেছে, এবং ন্যাশনাল হেলথ যে পলিসি 2017-তে লঞ্চ করেছে, এগুলোকে কিন্তু সিপিসির ইন্টিগ্রাল পার্ট হিসেবে ধরা হচ্ছে। তার মানে এনপিসিসি যেটা লঞ্চ করেছে 2012-তে এবং ন্যাশনাল হেলথ পলিসি যেটা লঞ্চ করেছে 2017-তে, তারা সবাই কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ারকে কিন্তু সিপিআইসির ইন্টিগ্রাল পার্ট হিসেবে রেকগনাইজ করেছে। এবার দেখুন কি বলছে, প্যালিয়েটিভ কেয়ার কন্ট্রারি টু পপুলার বিলিভ ইজ নট অনলি ফর ক্যান্সার, এটা শুধুমাত্র ক্যান্সারের জন্য নয়। ইজ নট অনলি পেইন ম্যানেজমেন্ট, শুধুমাত্র পেইন ম্যানেজমেন্ট নয়। ইট নট অনলি ফর টার্মিনাল ইলনেস, এটা শুধুমাত্র টার্মিনাল ইলনেসের জন্য নয়। ইট ইজ ফর অল সিরিয়াস হেলথ রিলেটেড সাফারিং অফ পেশেন্টস অ্যালং উইথ কেয়ার অফ ফ্যামিলিজ।
ইট রিলিভস সাফারিং, ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ বোথ লাইফ অ্যান্ড ডেথ। বেঁচে থাকা অবস্থায় তারও কেয়ার এবং তার কোয়ালিটি ইমপ্রুভ করা, এবং আফটার ডেথও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের একটা রোল থাকে, যেটা কিনা ফ্যামিলি মেম্বারদের উপর অ্যাপ্লাই করা হয়। এবার কি বলেছে কম্পোনেন্টস অফ প্যালিয়েটিভ কেয়ার। এই প্যালিয়েটিভ কেয়ারের কম্পোনেন্টস কি? অ্যাফার্ম লাইফ, মানে লাইফ সম্পর্কে পজিটিভ থিঙ্কিংটাকে নিয়ে আসা। অ্যাফার্ম লাইফ, লাইফটাকে পজিটিভলি নেওয়া। প্রমোটস কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফটাকে প্রমোট করা। অ্যালে সাফারিং, সাফারিংটাকে কমানো। সাপোর্ট দ্য ফ্যামিলি, ফ্যামিলি লোককে সাপোর্ট করা। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু প্যালিয়েটিভ কেয়ার, এরকম সমস্ত রকমভাবে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যায়। যদি যেই কিনা একজন টার্মিনাল ইলনেসের একটা পেশেন্ট বা একটা অল্প বয়সী কেউ টার্মিনাল ইলনেসে সাফার করছে, তার ফ্যামিলি মেম্বার দ্বারা তারা ভীষণ রকমভাবে আপসেট থাকে, তারা খুব পরিমাণে মেন্টালি ডিস্টার্ব থাকে, তাদেরকেও সাপোর্ট করা কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে করছে। আর যিনি সাফার করছেন তার সাফারিংটাও আরও কমানো, যে পেশেন্ট তার সাফারিং করানো প্লাস ফ্যামিলি মেম্বারদের সাফারিং সেটা কমানো, যে পেশেন্ট তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা, সে যাতে লাইফটাকে যেই বেঁচে আসে কদিন, যে লাইফটাকে সেটাকে যাতে পজিটিভলি নেয়, যাতে নেগেটিভ পুরো হয়ে না যায়, সেটাকেও দেখা। কি বলছে? প্যালিয়েটিভ কেয়ার রেসপেক্টস লাইফ বাট অলসো রিগার্ড ডেথ অ্যাজ এ নর্মাল প্রসেস। এই লাইফটা যে বেঁচে আছে এটাকে রেসপেক্ট করবে, প্লাস যে ডেথ, ও জানে যে তার ডেথ হবে, ডেথ যাতে নর্মাল প্রসেসে, সবাই তো মৃত্যু হয়, মৃত্যু তো মরতে তো হবেই, এইভাবে যাতে ইজিলি ব্যাপারটাকে নিতে পারে সেই পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া, সেইভাবে তাকে বোঝানো। ডাজ নট কুইকেন আর পোস্টপন ডেথ, এটা কিন্তু ডেথটাকে কুইকেনও করছে না বা পোস্টপনও করবে না, যেমন ন্যাচারালি ডেথ হওয়ার সেরকম ভাবেই ডেথ হবে। প্রোভাইডস রিলিফ ফ্রম পেইন অ্যান্ড আদার ডিফিকাল্ট সিমটমস, এই প্যালিয়েটিভ কেয়ার কি করবে? পেইন থেকে রিলিফ করবে এবং আদার যে ডিফিকাল্ট সিমটমসগুলো আছে সেগুলো থেকে রিলিফ দেবে। লুক আফটার দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ইস্যু, সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল যদি কোনো ইস্যু ডেভেলপ করে সেটারও কিন্তু খেয়াল রাখবে। হেল্প দ্য পেশেন্টস লিভ অ্যাজ অ্যাক্টিভলি অ্যাজ পসিবল আনটিল ডেথ, যতদিন না তার মৃত্যু হবে ততদিন যাতে যতটা অ্যাক্টিভলি পসিবল সে লাইফ লিড করতে পারে, চলতে পারে, বাঁচতে পারে, সেটা দেখতে হবে। হেল্প দ্য ফ্যামিলি ডিউরিং দ্য পেশেন্টস ইলনেস আফটার দ্য ডেথ, সেই ফ্যামিলি মেম্বারদেরকে হেল্প করা, যখন সে তার বাড়ির লোক সে ইলনেস সাফার করছে তখন যেমন তাদের হেল্প করা, সেরকম আফটার ডেথ যাতে তারা এই ব্যাপারটাকে সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে যে মারা গেছে, সেটা থেকে যাতে সহজেই মেন্টালি যাতে কিওর হয়ে উঠতে পারে, সেটাকেও কিন্তু খেয়াল রাখা কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের পার্ট। দেখুন এক্ষেত্রে কি বলছে, আমাদের ফিজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, ইমোশনাল এই সমস্ত দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার স্টেপ ইন ইভলিউশন অফ কনসেপ্ট অফ প্যালিয়েটিভ কেয়ার, এই যে প্যালিয়েটিভ কেয়ারের যে ব্যাপার নিয়ে যে ইভলিউশনটা এসছে, যেটা সম্পর্কে এখন মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, সেটা কি? কন্ট্রোল ফিজিক্যাল সিমটমস, যেটা আগেও বলা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে প্রথমে জানতে হবে তার সিমটম কি কি আছে যেগুলো তাকে ডিস্টার্ব করছে, সেই সিমটমটাকে কন্ট্রোল করা। কনভে দ্যাট ইউ কেয়ার, তাকে জানানো যে তোমার কাছে কেউ আছে যে তোমাকে কেয়ার করছে, যে তোমাকে নিয়ে ভাবছে, সেটা ওই যে মানুষটি যে সাফার করছে তাকে বোঝাতে হবে। আমরা এই প্যালিয়েটিভ কেয়ার থ্রু দিয়ে তাকে বোঝাতে পারবো যে তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি, তাহলে সে মেন্টালি অনেক বেশি কিন্তু স্ট্রং হতে পারবে। এনকারেজ লাইফ রিভিউ, লাইফ সম্পর্কে তার যে ভাবনা, যে পারপাস, যে ভ্যালু, যে মিনিং, সেগুলো সম্পর্কে যে তার ভাবনা, সেই ভাবনাগুলো যাতে ভাবতে পারে, জীবনের যেটা উদ্দেশ্য আছে, আমার জীবনে যেটা ভ্যালু আছে, এটা যে পারফেক্ট একটা মিনিং রয়েছে, সেটা যাতে সে বুঝতে পারে, সেটা সে রিয়েলাইজ করতে পারে, সেটাকে খেয়াল রাখতে হবে। এবার কি বলছে? ইন্টারকানেক্টেডনেস উইথ দ্য ওয়ার্ল্ড, ইন্টারকানেক্টেডনেস উইথ দ্য ওয়ার্ল্ড, সেই ইন্টারকানেক্টেডনেস কিভাবে করা যাবে? সেটা করা যাবে এভাবে, কম্পেনিয়নশিপের থ্রু দিয়ে তাকে বোঝাতে হবে যে তোমার সাথে আমরা আছি, কোম্পানি দিচ্ছি, আমরা আছি, তোমাকে আমরা রেসপেক্ট করি, তোমার একটা নিজস্ব ডিগনিটি রয়েছে, এটা তাকে বোঝাতে হবে। এবং কনভে আই কেয়ার ফর ইউ, এবং তাকে বোঝাতে হবে তোমার অ্যাক্টিভিটির থ্রু দিয়ে, তোমার বিহেভিয়ার থ্রু দিয়ে, যে আমি তোমাকে নিয়ে ভাবছি।
তুমি চিন্তা করো না। অনেক সময় এমন হয়, মোস্টলি এমন হয়, আমরা নিজেরাই দেখি ক্লিনিকে যখন পেশেন্টরা আসে, যে কিনা তারা বয়স্ক মানুষ, তাকে ওষুধ 100 বার বুঝিয়ে দিলেও, লিখে দিলেও, তাকে যে কাউকে দেখিয়ে ওষুধটা খাবে সেরকম লোক থাকে না। তারা আসে, বারবার করে বোঝানো সত্ত্বেও তারা ভুলে যায়। লিখে দিলেও বলবে বাড়ির লোক নেই, বা বাড়ির লোক যে থাকে সে বলে দেওয়ার লোক নেই। পরের বার আসলো, দেখা গেলো বলছে আমি এই ওষুধটা এরকমই খেয়ে নিয়েছি। একটা লোক থাকে না, বা এতগুলো ওষুধ দিলে দেখা গেলো চোখেও একটু কম দেখতে পায়, কেউ যদি সঙ্গে করে নিয়ে গেল, সেই জায়গাটা একদম থাকে না। স্বাভাবিকভাবে ওদের মধ্যে ভাবনা থাকে কি, আমি তো মরে গেলেই মনে হয় সবাই শান্তি পাবে, আমাকে নিয়ে কেউ ভাবছে না। তখন ওই যে লাইফ সম্পর্কে যে বাঁচার উদ্দেশ্যটা, যে আমাকে কেউ কেয়ার করে, সেই ভাবনাটাই ওদের থাকে না। তখন মেন্টালি এতটাই আপসেট থাকে যে তার মনে হয় কবে আমি মরতে পারি, তাহলে আমি শান্তি পাবো। সেই যে জায়গাটা যদি কিওর করা যায়, সেটা প্যালিয়েটিভ কেয়ারের থ্রু দিয়েই কিওর করা যায়। বোঝাতে হবে যে কম্পানিয়নশিপ, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে কোম্পানি দেব, তোমাকে আমি রেসপেক্ট করি, তোমার নিজস্ব একটা ডিগনিটি আছে, এবং আমি আছি যেখানে তোমার কেয়ার করছি, তোমাকে নিয়ে ভাবছি। এই ভাবনাটাই ওর মধ্যে, ওই মানুষটির মধ্যে জাগাতে হবে, তবেই কিন্তু প্রপার কেয়ারটা হবে। কখন দেওয়া যাবে প্যালিয়েটিভ কেয়ার? ফ্রম বিগিনিং অফ হেলথ রিলেটেড সাফারিং টু দ্য এন্ড। একদম যখন থেকে ওর সাফারিংটা স্টার্ট হয়েছে তখন থেকে এন্ড অবধি। হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্ট। হ্যান্ড ইন হ্যান্ড ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্টটা করবে। যখন ডিজিজ স্পেসিফিক যে ট্রিটমেন্ট দরকার সেগুলোও চলবে, তার সাথে সাথে ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্ট চলবে, তার সাথে তার অন্যান্য যে সাফারিংসগুলো সেগুলো কমাবে। হেল্প বিল্ড ট্রাস্ট, হেল্প করতে হবে তাকে, যেটা তার বিশ্বাস যাতে তৈরি হয়। প্ল্যান অ্যাহেড টু প্রিভেন্ট সিমটমস অ্যারাইজ করার আগের থেকেই তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে। অ্যান্ড হ্যাজ টাইমলি ডিসকাশন উইথ দ্য ফ্যামিলি, এবং ফ্যামিলির সাথে টাইমলি ডিসকাস করতে হবে যে তোমার ওখানে আমরা যাচ্ছি, এই দিন যাচ্ছি, এইগুলো নিয়ে ডিসকাস করতে হবে। প্ল্যান ফর গুড এন্ড অফ লাইফ কেয়ার, যাতে বাই মেকিং ওয়াইজ ওয়েল ইনফর্মড অ্যান্ড টাইমলি ডিসিশন when the disease is advanced। যখন ডিজিজটা আরো অ্যাডভান্স হয়ে যাবে, যেহেতু ডিজিজটা আরো প্রোগ্রেসিভ ডিজিজের ক্ষেত্রে সাধারণত আমরা কেয়ারটা করি, যখন ডিজিজটা আরো অ্যাডভান্স হয়ে যাবে তখন কি করতে হবে, যাতে কিনা এন্ড অফ লাইফ কেয়ারটা গুড হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা ওয়াইজ ডিসিশন নিয়ে কাজটা করতে হবে, ওয়েল ইনফর্মড হতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকে ওয়েল ইনফর্ম করতে হবে এবং টাইমলি জানাতে হবে, তবেই কিন্তু প্রপার কেয়ারটা হবে। হু নিড প্যালিয়েটিভ কেয়ার? এবার এসে আমরা আসল জায়গায়, কার প্যালিয়েটিভ কেয়ার, কাদের প্রয়োজন? দোজ উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ, যাদের কিনা কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা সাফার করছে, যেটা কিনা 38.5% পিপল টোটাল যত প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হয় যত লোকের, তার মধ্যে 38.5% প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্ট কিন্তু থাকে। ক্যান্সার পেশেন্ট 34% হচ্ছে ক্যান্সার পেশেন্ট। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ পেশেন্ট যেটা 10.3%, এইচআইভি এবং এইডস পেশেন্ট 5.7%। অর্গান ফেলিওর লাইক হার্ট ফেলিওর, লাং ফেলিওর অর কিডনি ফেলিওর তারা থাকে। ক্রনিক নিউরোলজিক্যাল ডিজিজেস লাইক পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোক তারা থাকে। স্ট্রোক অর স্পাইনাল কর্ড ইঞ্জুরিজ তারা তো রয়েছে। ওল্ড এজ কন্ডিশন লাইক অ্যালজাইমার্স ডিজিজ থাকে। আর চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি অর বার্থ ডিফেক্ট, দেখবেন চাইল্ডহুড ডিজিজ বলে কিন্তু একটা অপশন আছে, আগেই বলে রাখি চাইল্ডহুড ডিজিজেস বলে একটা অপশন থাকে, সেটার মধ্যে কিন্তু সেরিব্রাল পলসি এবং বার্থ ডিফেক্টের পেশেন্ট সেটাও কিন্তু চাইল্ডহুড ডিজিজের মধ্যে পড়বে, সেরিব্রাল পলসি, বার্থ ডিফেক্ট। আর অ্যালজাইমার্স ডিজিজ এরা কিন্তু রয়েছে। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইঞ্জুরিজ, পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোক, লাং ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস, এইচআইভি, এইডস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো সমস্ত পেশেন্টে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার পাবে। যদি কারোর একটা প্রয়োজন হয় স্ক্রিনশটটা নিয়ে রেখে দিতে পারেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা গেল। দেন পরেরটা প্রিন্সিপালস অফ প্যালিয়েটিভ কেয়ার। প্রিন্সিপালস কি হবে? পেশেন্টস এবং ফ্যামিলি ইজ অ্যাট দ্য সেন্টার অফ কেয়ার। আমাদের প্রিন্সিপাল মাথায় রেখে নিতে হবে, কোন নীতি আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি, যে আমরা যে কেয়ারটা দেব তার কিন্তু কাকে দেব কেয়ারটা, সেন্টার অফ কেয়ারে কে রাখবে, পেশেন্ট এবং ফ্যামিলি। আমাদের ফোকাস হবে পেশেন্ট এবং ফ্যামিলি মেম্বারদেরকে কেয়ার দেওয়া, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, যেমনভাবে সাপোর্ট দিই না কেন, কেয়ার কে পাবে সে ফ্যামিলি এবং পেশেন্ট। প্যালিয়েটিভ কেয়ার লুক অ্যাট দ্য পার্সন অ্যাজ এ হোল। এই যে পার্সনটাকে অ্যাজ এ হোল, পুরোটা, তার সমস্তটাকে আমাদের দেখতে হবে। ইট টেক্স কেয়ার অফ দ্য ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল, সোশ্যাল, স্পিরিচুয়াল নিড of the patient and their family members বা family. When a patient is suffering, the whole family suffers with him, so it looks after the patient as well as the family. যখন পেশেন্টটা এরকম কিছুতে সাফার করে তখন কিন্তু শুধুমাত্র সে সাফার করে না, তার সাথে তার বাড়ির লোকরাও সাফার করে। তাই কেয়ারটা তাদের সবাইকেই দিতে হবে যাতে সবাই মিলে মেন্টালি ভালো থাকে।
need for palliative care কি বলেছে out of the 7 million people who die every year 7 million people মধ্যে যারা মারা যায় about 4 million need palliative care but less than 1% are able to access it বলেছে every year যে 7 মিলিয়ন মানুষ মারা যায় তার মধ্যে 4 মিলিয়নের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন থাকে কিন্তু মাত্র 1% সেই প্যালিয়েটিভ কেয়ারটা অ্যাক্সেস করতে পারে উইথ চেঞ্জিং লাইফস্টাইল এনসিডি বিকামিং মোর কমন যেহেতু আমরা লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি বেশি এনসিডি কিন্তু সিভিয়ার মাত্রায় বেড়ে যাচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারি যারা কিন্তু আমরা এনসিডি ক্লিনিক করি তারা সবাই জানি আর্লিয়ার থট টু বি ডিজিজ অফ দ্য রিচ affect poor people because of their unhealthy living conditions, poor nutrition, more high risk behavior, less access to health services. কি বলা হতো এনসিডি বিকামিং মোর কমন এখন হলো আর্লিয়ার থট টু বি ডিজিজ অফ দ্য রিচ আগে ভাবা হতো কি এটা রিচ বড়লোক মানুষের ডিজিজ এটা আগে ভাবা হতো আনহেলদি কিন্তু এফেক্ট করে কিন্তু স্পেশালি পোরদেরকে এফেক্ট করে যাদের কিনা আনহেলদি লিভিং কন্ডিশন পোর নিউট্রিশন হাই রিস্ক বিহেভিয়ার যারা করে যারা কিনা হেলথ সার্ভিসেস অ্যাক্সেস পায় না তাদেরকেই কিন্তু মেইনলি করে কিন্তু আর্লিয়ার আগে ভাবা হতো বড়লোকদের ডিজিজ এটা অল দিস লিড টু মোর সাইকোসোশ্যাল প্রবলেম এটাই কিন্তু এর ফলেই কিন্তু এই সমস্ত লিভিং কন্ডিশন বাজে হওয়ার জন্য পোর নিউট্রিশন হওয়ার জন্য হাই রিস্ক বিহেভিয়ারটাকে বেশি বেশি করে অ্যাডপ্ট করার জন্য কিনা এইগুলোর ফলে কিন্তু সাইকোসোশ্যাল প্রবলেম অ্যারাইজ করেছে আউট অফ পকেট এক্সপেন্সেস অন ট্রিটমেন্ট পুশস মিলিয়নস ইন্টু পোভার্টি ইচ ইয়ার এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ট্রিটমেন্টের জন্য নিজের পকেট থেকে প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু প্রতি বছর আরও কিন্তু মানুষ পোর হয়ে যাচ্ছে Patients with chronic diseases, in addition to medical treatment, need regular support from their family or community. যাদের কিনা ক্রনিক ডিজিজে সাফার করে তাদের কিন্তু অবশ্যই করে মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে ফ্যামিলি বা কমিউনিটি থেকে কিন্তু রেগুলার সাপোর্টের দরকার পড়ে কারেন্ট হেলথ কেয়ার সিস্টেম ইজ মোস্টলি মিন ফর কেয়ার অফ অ্যাকিউট নট ক্রনিক ডিজিজেস কিন্তু কারেন্ট যে হেলথ কেয়ার সিস্টেম এরা মোস্টলি চায় অ্যাকিউট যেটা কন্ডিশন সেটাকেই যেন সারিয়ে নেওয়া যায় যাতে সেটা ক্রনিকের দিকে না যায় ডিউ টু নিউক্লিয়ার ফ্যামিলিজ সেট অফ বিকামিং মোর কমন দ্য ট্র্যাডিশনাল সোশ্যাল সাপোর্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল যেহেতু এখন নিউক্লিয়ার ফ্যামিলি তাই যে ফ্যামিলি সাপোর্টটা পাবে সেটা মোস্টলি পাওয়াই হয় না কেননা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে লোকজন খুবই কম থাকে সেই যে সাপোর্ট আগে পেত বিভিন্ন রকম মেন্টালি সাপোর্ট দেওয়ার লোক থাকতো ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার লোক থাকতো সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে গেছে এবার প্যালিয়েটিভ কেয়ার ডেলিভারি কি বলছে কারা দিতে পারে ভলেন্টিয়ার্স যারা ভলেন্টিয়ার ওয়ার্কার তারা দিতে পারে সোশ্যাল ওয়ার্কাররা দিতে পারে হেলথ ওয়ার্কার দিতে পারে নার্স ডক্টর স্পিরিচুয়াল কেয়ার গাইডরা দিতে পারে ফিজিওথেরাপিস্টরা দিতে পারে কিন্তু সবারই ট্রেনিং এর প্রয়োজন অল নিড ট্রেনিং তবেই সে দিতে পারবে প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসের মধ্যে কি পড়ছে হসপিস কেয়ার আউট পেশেন্ট কেয়ার ইনপেশেন্ট কেয়ার ইন জেনারেল সেটিংস এবং হোম বেসড কেয়ার সমস্ত রকম ভাবে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যায় ইউজুয়াল মেডিকেল যে রোল আছে সেটা হচ্ছে মাইক্রো রোল আর ম্যাক্রো রোল বড় হসপিটালে এবং ছোট ছোট জায়গায় আমরা দিতে পারি আর সোশ্যাল ক্যাপিটাল দ্য প্রোডাক্ট অফ হিউম্যান ইন্টারাকশন উইথ শেয়ার্ড ভ্যালু এই কিছু মাইক্রো মেসো এবং ম্যাক্রো এটাকে আবার 3 রকমের ভাগ করেছে একদম ছোট মেসো হচ্ছে বেশ কিছু মানুষ কমিউনিটি পিপল মিলে একসাথে করে এটা করা যেতে পারে আর একটা হচ্ছে ম্যাক্রো যেটা বড় টারশিয়ারি কেয়ার হসপিটাল থেকে দেওয়া যায় এবার আশাদের রেসপন্সিবিলিটি এখানে কি হবে আশাদের রেসপন্সিবিলিটি হবে তারা কোন প্যালিয়েটিভ কেয়ারের নিড আছে কোন ফ্যামিলি বা কোন পেশেন্টের সেটা আইডেন্টিফাই করবে psychosocial economic spiritual support to patient and family during care and to family during bereavement যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে বা যখন কিনা সেই পেশেন্ট সাফার করছে ডিউরিং কেয়ার দেওয়ার সময় সেই সময় কিন্তু আশা দিদিমণি কি করবে সাইকোলজিক্যাল সোশ্যাল ইমোশনাল এবং স্পিরিচুয়াল সাপোর্ট দেবে সেই ফ্যামিলি মেম্বারকে বা ফ্যামিলি বা পেশেন্টকে যার প্রয়োজন আছে এবং দুজনকেই দিতে পারে হেল্প ফ্যামিলি উইথ রুটিন হোম কেয়ারের থ্রু দিয়ে তাদেরকে হেল্প করবে ফ্যামিলিদের হেল্প ইন অ্যাক্সেসিং ভেরিয়াস সার্ভিসেস নিডেড অন্যান্য যে সার্ভিস সে পেতে পারে সেগুলো সম্পর্কে তাকে জানিয়ে সেগুলো অ্যাক্সেস পেতে হেল্প করে তাকে কিন্তু সাহায্য করবে আর কি নেটওয়ার্কিং টু অ্যাসিওর কমিউনিটির সাপোর্ট যাতে কমিউনিটি থেকে সাপোর্টটা পাই তার সাথে কানেক্ট করিয়ে দেওয়া বিভিন্ন ক্যাটেগরি অফ সাপোর্টটা যারা আছে তাদের সাথে ওদেরকে কানেক্ট করিয়ে দেওয়া আর যদি প্রয়োজন হয় যখন জানতে পারে তাকে রেফার করা এগুলো কিন্তু আশা দিদিমণির রেসপন্সিবিলিটি তার সাথে বেভারমেন্ট সাপোর্ট যদি মারা যায় বেভারমেন্ট মানে মারা যাওয়া যদি মরে যাওয়ার পর যে সাপোর্ট প্রয়োজন হয় মেন্টালি যে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় সেটা দেবে সিএইচও বা এমপিডব্লিউ রেসপন্সিবিলিটি কি অ্যাসেসমেন্ট অফ ফ্যামিলি
আর পেশেন্টস বাই হোম ভিজিট করে অ্যাসেস করবে যে সত্যি তাদের প্রয়োজন আছে কিনা বা কি ধরনের প্রয়োজন সেটা অ্যাসেস করবে। যেটা কিনা আমাদের প্যালিয়েটিভ কেয়ার যে ফরম্যাট আছে, প্যালিয়েটিভ কেয়ারের যে ফরম্যাট আছে সেখানে যেই পার্টটা আমরা রিপোর্টটা করি কমিউনিটি পার্টে, সেখানে কিন্তু এখান থেকেই আসবে। এটা হোম ভিজিট করব, হোম ভিজিট করে আমরা দেখবো, আইডেন্টিফাই করে জানবো যে তার প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন আছে কিনা। যতজনকে এরকম মনে করবো আমরা প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন আছে, দেখবো যে সিচুয়েশনটা কেমন, যতজনকে দেখছি সেটাই কিন্তু ততজনকে আমরা হিসেবে দেব যে এতজনকে আমরা প্যালিয়েটিভ কেয়ারের জন্য স্ক্রিন করেছি। মোটেই কিন্তু সুগার পেশেন্টের জন্য যত পেশেন্টকে স্ক্রিন করেছি সেটা হবে না। যতজনকে আমরা বুঝবো যে এর কেয়ার প্রয়োজন হতে পারে, দেখি তো প্রয়োজন আছে কিনা, তখন এবার আমরা অ্যাসেস করছি, সেটাই কিন্তু আমরা হিসেবে দেব যে কতজনকে আমরা প্যালিয়েটিভ কেয়ারের জন্য স্ক্রিন করেছি। পরে আমি আরো ডিটেলসে বলবো। পারফর্ম বেসিক নার্সিং প্রসিডিওর্স সেটা আমরা পারফর্ম করব, যেটা আমাদের কাছে ফরম্যাটও দেওয়া আছে কিন্তু, যে প্যালিয়েটিভ কেয়ার টুল কিট, তার সাথে হচ্ছে নার্সিং এর একটা টুল কিট আছে, নার্সিং কেয়ারের টুল কিট, সেগুলো কিন্তু প্রয়োজন। আর সাপোর্টিং কেয়ার গিভার আশা এবং ভলেন্টিয়ার, তার মানে কেয়ার গিভার আশা এবং ভলেন্টিয়ার যারা থাকবে তাদেরকে সাপোর্ট করা সিএইচও রেসপন্সিবিলিটি হবে। আর কি কম্পেশনেট কমিউনিকেশন অ্যান্ড কাউন্সিলিং এবং কমিউনিকেশনটাকে ঠিক করতে হবে এবং তাদেরকে কাউন্সিলিং করতে হবে। আর কি প্রোভাইড বেসিক মেডিকেশনস অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম স্টাফ নার্স বা এমও, যাদের কিনা অ্যাজ পার ইনস্ট্রাকশন, যারা কিনা আমাদের সিএইচ যারা আছে তারা ডক্টরের সাথে কথা বলে বা তার নিড অনুসারে যেগুলো প্রয়োজন সেই মেডিসিনসটা প্রোভাইড করবে। আর কি যাদের রেফারেল প্রয়োজন তাদের কিন্তু রেফার করবে। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে সেই রিপোর্টিং ফরম্যাটে যেগুলো আছে সেখানে অনেকটা এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম। এর উপর নির্ভর করেই কিন্তু আমাদের রিপোর্টটা করতে হবে। বেভারমেন্ট সাপোর্ট, এক্ষেত্রেও কিন্তু সিএইচও রেসপন্সিবিলিটি আছে মারা গেলে তার সাপোর্ট করা। এবার একটা ট্যাগলাইন দিয়েছে, দেখুন কি হুয়ের ট্যাগলাইন কি বলেছে, এ গুড হেলথ সিস্টেম ডেলিভার্স কোয়ালিটি সার্ভিস টু অল পিপল হোয়েন অ্যান্ড হোয়ার দে নিড দেম। যখনই প্রয়োজন হবে তখনই তাকে কোয়ালিটি সার্ভিস ডেলিভার করবে সমস্ত মানুষকে। এটাই কিন্তু গুড হেলথ যে সিস্টেম তার একটা সাইন। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ পেশেন্টলি শোনার জন্য। আশা করি আপনাদের এটা খুব কাজে লাগবে। অনেকটা আপনাদের যে মিসকনসেপশন যদি কারো থাকে সেটা হয়তো ক্লিয়ার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তবে আশা করবো সবাই একটা লাইক করবেন বা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।